বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশায় শেষ হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আনুষ্ঠানিক কর্মসূচি। শীর্ষ দুই নেতার বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নে বৃহত্তর অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেজিং থেকে শফিকুল হকের প্রতিবেদন। বেজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা শি জিনপিং এর মুখোমুখি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে ছিল বাড়তি আগ্রহ। দুই নেতার আলোচনায় গুরুত্ব পায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করতে বন্ধুরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন তার উপদেষ্টা মাহাদি আমিন। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার বাংলাদেশের মধ্যস্থতা করতে সহযোগিতা করার আশ্বাসের পাশাপাশি বাংলাদেশ ব্রিক্সে আবেদন করলে সমর্থন জানাবে চীন। আমরা সবাই জানি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করবে। এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলছেন, চায়না will be a trustworthy friend in the development of Bangladesh, এবং এর সাথে আরো গুরুত্ব দিয়ে বলছেন এই ফ্রেন্ডশিপটা বা এই সম্পর্কের বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, it will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping, যেটা long-term commitment থাকবে বাংলাদেশের উন্নয়নে। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টারা। আজকে কানেক্টিভিটি নিয়ে যেটা কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি আর উন্নয়ন অভিযাত্রায় নতুন গতি খুঁজছে বাংলাদেশ। সে বার্তা দিতেই চীনের শীর্ষ নেতার সাথে হওয়া বৈঠকে আর্থিক সহযোগিতার পরিবর্তে বিনিয়োগ বাড়ানো, অবকাঠামোগত সহযোগিতা আর বাণিজ্য ঘাটতি কমানোকে এগিয়ে রেখেছেন সরকার প্রধান তারেক রহমান। সাহায্য নির্ভরতা কমিয়ে বরং দেশের সক্ষমতা বৃদ্ধিতে তার এই অবস্থানে পাশে থাকার অঙ্গীকার এসেছে চীন সরকারের পক্ষ থেকেও। শফিকুল হক, ৭১, বেজিং, চীন। এদিকে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ফল পাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে তারা এই মন্তব্য করেন। এ সময় মালয়েশিয়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ২১ জুন স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুর পৌঁছে ১১টায় প্রবাসীদের সঙ্গে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে ১ ঘন্টা ২০ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন পরিবর্তিত বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনার কথা। এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ যাত্রায় ১৮ ঘন্টার এ সফরে বাংলাদেশের প্রাপ্তি অনেক বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। এ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরের মাধ্যমে দুদেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর হবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে উনি প্রবাসীদের জন্য যে দুইটা বিষয়ে আমরা দাবি তুলেছিলাম, যে নতুন করে যারা ওয়ার্কার বাংলাদেশ থেকে শ্রমিক আসবে তারা যেন কম পয়সা আসতে পারে সিন্ডিকেটবিহীন,
আর যারা এখানে অবৈধভাবে আসে তাদের যাতে বৈধ করতে পারে, এবং উনি সেটা বলেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে পজিটিভ কিছু হবে। এ সময় স্বাক্ষর হওয়া ও আলোচনায় থাকা চুক্তির মাধ্যমে দুদেশের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সন্ত্রাসবাদ দমন ও বাণিজ্য সম্প্রসারণ হবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ। বাংলাদেশ এবং মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে সংস্কৃতিকে আমরা দুই দেশের সাথে একটা সেতু বন্ধন হিসেবে কার্যক্রম করবে, সেটাই এই চুক্তিটার মাধ্যমে আছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় প্রবাসীদের সভায় অংশ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। তারা যেন দেশের প্রতি সাপোর্টিভ থাকে। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিজিবি সতর্ক অবস্থানে থাকায় একজন ভারতীয়কেও বিএসএফ পুশিন করতে পারেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, সাবেক আইজিপি বেনজিরকে ফেরত আনতে আরব আমিরাতে পাঠানোর চিঠির উত্তর এখনো পায়নি সরকার। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে রাজধানীতে সচেতনতামূলক র্যালি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, মাদক নির্মূলে পূর্বের আইন সংশোধন করে নতুন আইন প্রবর্তনের কথা। গুরুত্ব আরোপ করেন মাদক নিয়ে সামাজিক আন্দোলনের ওপর। রাষ্ট্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার কর্মকর্তারা, আজকে আমি দেখলাম পোশাকে দেখতে লাগে পুলিশের মতো, স্টারও আছে কিন্তু হাতে অস্ত্র নাই। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে বা পাচারকারীদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম, আজকে জীবন যেতে পারত। সেই জন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ এর পুশিনের প্রতিটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। কাউকে ধরে বর্ডারে পুশিন করিয়ে দেওয়া এটা যথাযথ প্রক্রিয়া নয়। যদি সেরকম কোনো নাগরিক আমাদের থাকে সেই দেশে, তাদের তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাতে পারে। আমাদের ডিউ প্রসেস হচ্ছে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফিকেশন করব। সাবেক পুলিশ প্রধান বেনজিরকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি আরো বলেন, ভারতে গ্রেপ্তার হাদি হত্যায় অভিযুক্ত 3 আসামিকেও শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো এবং অসম্পন্ন তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারব। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও সরকারকে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। রাজধানীর আলফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী ফোরাম, কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক। এতে উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই দাবি জনগণের জন্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। আমাদের একটা দেশ আছে, একটা সরকার আছে, তার একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার অধীনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন, তারপরে অহরহ এগুলা ঘটে চলেছে সর্বত্র দেশে। কয়টার কথা আমরা বলব? আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয়
এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশে কোনো পরিবর্তন আসেনি অভিযোগ জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক, এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। কিন্তু আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। কেউ যদি আমাদের ন্যায্য অধিকার না দেয়, আমরা চুপ করে বসে থাকবো না। সেই অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। গণবিরোধী যাই সরকার গ্রহণ করবে তার প্রতিবাদ করব, এবং আমাদের সামর্থ্য থাকলে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এ সময় সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দেন জামায়াত আমির। সরকার ভালো উদ্যোগ নিয়ে সহযোগিতা করব। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একটু ঝুঁকির বিষয় উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানালেন, সাইবার নিরাপত্তা জোরদারে বর্তমান সরকারের নানা পরিকল্পনা নিয়ে কাজ চলছে। শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী আন্তর্জাতিক ফিনিক্স সামিটে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। দেশে সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদার এবং ডিজিটাল স্থিতিশীলতা নিশ্চিতে আয়োজিত এই সম্মেলনে তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনে অংশ নিয়ে সংশ্লিষ্টদের আধুনিক সাইবার নিরাপত্তা সম্পর্কে জ্ঞান বাড়বে। ফলে দেশের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের অনেক রকম পরিকল্পনা আছে, আইটি বেসড অ্যাপ্লিকেশন, সাইবার সিকিউরিটি অ্যান্ড অল দ্যাট। সো অফকোর্স আমরা মাত্র 150 ডেজ উই আর ইন দ্য গভর্নমেন্ট। তো ইভেনচুয়ালি আমরা ইনশাল্লাহ উই হোপ যে এটাকে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে আমরা বাস্তবায়নগুলো করতে পারবো আমাদের যেসব আইডিয়াস আইটি সেক্টরে আছে। সংসদ অধিবেশনে বাড়ছে অসংসদীয় ভাষার ব্যবহার। ফলে স্পিকারের কাছে ওইসব বক্তব্য এক্সপাঞ্জের দাবিও উঠছে হরহামেশাই। অভিজ্ঞ সংসদ সদস্যদের মতে, তারুণ্যে ঠাসা সংসদের ফলেই হচ্ছে এমন। সতর্ক হতে হবে শব্দ চয়নে। আর বিশেষজ্ঞদের মতে, সংসদে বক্তব্য দিয়ে ভাইরাল হবার প্রবণতা থেকেই হচ্ছে এমন। সেজন্য প্রশিক্ষণের বিকল্প দেখছেন না তারা। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ইলন সুচকে বলে যে তোমার তুমি আবার বড় কথা বলো কিভাবে? সুচ চাইলনকে বলে, চাইলন রে তুমি শুধু আমার একটা ফুটা দেখো। অসংসদীয় ভাষা এবারের সংসদে অনেকটা নিয়মিতই হয়ে গেছে এর ব্যবহার। চাইলন এবং সুচের কথোপকথন। এই অসংসদীয় ভাষা আসলে কি? সংসদের কার্যপ্রণালী বিধি 270 ও 307 অনুযায়ী সংসদ সদস্যদের ব্যবহৃত এমন কিছু শব্দ, বাক্য বা ইঙ্গিত যা অশালীন, আক্রমণাত্মক, অবমাননাকর কিংবা সংসদীয় শিষ্টাচার বহির্ভূত বোঝায়, এসবই অসংসদীয় ভাষা। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে। আবার সংসদে উপস্থিত নেই এমন কোনো ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক বা তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলাও অসংসদীয় ভাষার অন্তর্ভুক্ত। অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্যে না আনাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। যদি কোনো সংসদ সদস্যের বক্তব্য মানহানিকর, অশালীন বা অসংসদীয় মনে হয়, তখন সেই বক্তব্যগুলোকে বা বক্তব্যের অংশকে এক্সপাঞ্জ বা বাতিল করে দিতে পারেন স্পিকার। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে, সেগুলো এক্সপাঞ্জ করা হলো। প্রশ্ন হলো, এবার কেন এরকম ভাষা বেশি ব্যবহৃত হচ্ছে, আর কেনই বা এ নিয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে স্পিকারকে? একজন বিশেষজ্ঞের মতে, ভাইরাল হবার প্রবণতা এক্ষেত্রে অনেকাংশ দায়ী। কিছু কিছু সংসদ সদস্য মনে করেন যে সংসদ অধিবেশন যেহেতু লাইভ দেখাচ্ছে টিভিতে, হ্যাঁ, তা আমি যদি এখানে
খুব উত্তেজিত কোনো কথা বলতে পারি, তাহলে সেটা ভাইরাল হবে। ফলে সাধারণ মানুষের মধ্যে সংসদ সদস্যদের ভাইরাল হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এ নিয়ে কথা হয় কয়েকজন সংসদ সদস্যের সাথেও। তাদের মতে তরুণদের আধিক্য ও প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবণতাই এই পরিস্থিতির সৃষ্টি করেছে। এবারের কথাই যদি ধরি, বাজেটের চাইতেও মানে রাজনীতির কথা বেশি বলার চেষ্টা করা হচ্ছে, আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এগুলো বলা হচ্ছে, যেটা সংসদীয় রীতিনীতির সাথে সামঞ্জস্যশীল নয়। অনেকে নতুন আসছেন, প্রথম এসছেন, অনেকে হয়তো সেই মানে কখন কি বলতে গিয়ে অনেক সময় স্লিপ আপটা, মানুষ তো আমরা ফেরস্তা না, ভুল ত্রুটি হতে পারে। বলার আগে আমরা কিছু চিন্তা ভাবনা করে বলি যেন কথাগুলো কোনো রকম স্লিপ আপটা না হলেই মানে বাঞ্ছনীয় আর কি। আইনসভার এই সমস্যা সমাধানে সংসদ সদস্যদের প্রশিক্ষণের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। সকল সদস্যকে নিয়ে বা নবীন সদস্যদেরকে নিয়ে যদি সংসদ মনে করে যে সংসদীয় যে রীতিনীতির উপর এক ধরনের ট্রেনিং দেয়া, প্রশিক্ষণ দেয়া, এইটি কিন্তু সংসদ চাইলে করতে পারে, কারণ এটি ডিজার্ভ করে। সংসদ সদস্যরা যদি রুলস অফ প্রসিডিউরটা ভালোভাবে পড়েন এবং জাতীয় সংসদের উপরে অন্যান্য যে আপনার ডকুমেন্টস গুলো আছে বা যে বইপত্র আছে এটা দেখে আসেন, আমার মনে হয় এই সমস্যাটাকে কাটিয়ে ওঠা সম্ভব। অনেক ত্যাগের বিনিময়ে গঠিত সংসদে জনগণের কথা মাথায় রেখে সংসদ সদস্যদের কথা বলার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। এই সংসদের মধ্য দিয়ে আপনার বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে নতুন একটা ধারা সূচিত হবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। নগরীর সদরঘাট হোসাইনিয়া ইমাম বারগাহকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা নানান ধর্মীয় আয়োজন করে। এর মধ্যে ছিল শোক মজলিস, মাতম এবং তাজিয়া মিছিল। প্রতিটি কর্মসূচির নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সকাল থেকেই নগরীর সদরঘাট হোসাইনিয়া ইমাম বারগাতে জড়ো হন শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ। পবিত্র আশুরা উপলক্ষে শোক মজলিসের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে একে একে পালিত হয় শোক গাথা, পাঠ, মাতম সহ বিভিন্ন ধর্মীয় অনুশাসন। পরে ইমাম বারগাহ থেকে বের হয় তাজিয়া মিছিল। মিছিলটি নগরীর নিউ মার্কেট, জিপিও এবং কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমাম বারগাতে শেষ হয়। মিছিলে আসা তরুণরা জানান, এখনো পৃথিবীতে অন্যায় থামেনি। সময়ের সাথে কিন্তু হুসাইনিয়াতেই সবসময় জীবিত ছিল এবং এখনো জীবিত আছে। তার কারণে প্রতি বছরই আমরা মহরমের প্রথম 10 দিন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আয়োজন থাকে আমাদের। সেই সূত্রে আজকে আমরা এই আশুরা শোক মিছিলটা নিয়ে বের হলাম। ইমাম হোসেন হকে ছিলেন, এজিদ ছিল বাতিলে, তাই উনি ওনাদের সাথে যুদ্ধ করে নিজের জীবন দিয়েছেন। 6 মাসের শিশু আলী আসগারে শহীদ হয়েছেন, কিন্তু এজিদদের কাছে মাথা নত করে নাই। আজকে আমরা চাই প্রত্যেকটা মুসলিম আমাদের সাথে একত্রিত হোক এবং শোক পালিত করা হোক। নবীর পরিবার সুন্নিদের জন্য যেরকম শিয়াদের জন্য এরকম, তো এই মহরমটা জানতে হবে, রিসার্চ করতে হবে এই দিনে কি হয়েছিল। আর বারগার ইমাম আমজাদ হোসেন বলেন, হজরত ইমাম হোসেন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা দিয়ে গেছেন। তার জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইমাম হোসেন একক কারো নয়, সবারই জন্য ইমাম হোসেন, কারণ উনি শিখিয়েছেন জুলমকে স্বীকার না করে মাথা দিতে পারি, আমার সন্তানকে শহীদ করে দিতে পারি, কিন্তু আমি জুলম স্বীকার করে নিব না। সদরঘাটের পাশাপাশি নগরীর হালিশহর ও পাহাড়তলির ওয়ারলেস এলাকাতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র আশুরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। নোনা পানির অভিশাপ। জীবিকার কারণে ঘন্টার পর ঘন্টা সেই পানিতে নেমে কাজ করতে হয় সুন্দরবন উপকূলের নারীদের। এমনকি মাসিকের সময়ও ব্যবহার করতে হয় ক্ষতিকর লবণ পানি। ফলাফল, ঘরে ঘরে নারীদের জরায়ু রোগ। নেই উন্নত চিকিৎসা ব্যবস্থা। রোগ শেষ ধাপে গেলে জরায়ু কেটে ফেলার মতো করুণ পরিণতি বরণ করতে হয়। উপকূলের নারীদের জীবন সংগ্রাম নিয়ে ফারহানা ন্যান্সির 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। ছবি তুলেছেন রিফাত আহমেদ। সুন্দরবন উপকূল ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রাণ প্রকৃতি তার চিরায়ত অসীমতা আর সুন্দরে সমৃদ্ধ। কিন্তু এই সুন্দরের আড়ালে রয়েছে ধীরে ধীরে জলবায়ু পাল্টে যাওয়ার কঠিনতম এক অভিশাপের গল্প। জীবন এখানে মানুষ নিয়ন্ত্রণ করে না, লবণ পানির এক ভয়াবহ প্রভাবে নিয়ন্ত্রিত হয়। সেখানে সবচেয়ে বড় হতভাগার মূল চরিত্রে থাকেন নারীরা। মনে করো যে আমার যখন 25 বছর বয়স, তখন এই অপারেশন হওয়াই। 60 বছর সে সুফিয়া,
জীবিকার তাগিদে নদীতে পোনা ধরতেন আর দৈনন্দিন কাজ করেন উপকূলের লবণ পানিতেই। লবণাক্ততা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে তার প্রজনন স্বাস্থ্যের অবনতিও সমান্তরালে আগাতে থাকে। যখন অসুখ তীব্র হয়, মাত্র 25 বছর বয়সে জরায়ু কেটে ফেলতে বাধ্য হন তিনি। ডাক্তার বললো যে তোমার আর কোনো ওষুধ পানি তার কাজ হবে না, 5 বছর ওষুধ খেয়ে তারপর গেতে কাটিস তো। শ্যামনগরের বদ্বীপ ইউনিয়ন গাবুরার প্রায় প্রতি বাড়ির নারীরা ভুগছেন জরায়ুর অসুখে। ক্যান্সারের দিকে ধাবিত হলেই এক পর্যায়ে তা কেটে ফেলতে বাধ্য হন তারা। মাসিকের সময় লবণ পানি ব্যবহার করতাম, সবসময়ের জন্য লবণ পানি ব্যবহার করে আঙ্গায়, তাতে আমাকে বেশি নষ্ট হয়ে গেছে। আল্ট্রাসাউন্ড করে দিকে আসলো, যে দেখলাম তো বললো কি যে কাটা লাগবে। এই যেমন 60 বছর বয়সী বকুল খাতুন জীবিকার তাগিদে একটা সময় 4 থেকে 5 ঘন্টা কোমর পানিতে ডুবে নদীতে পোনা ধরতেন। ঔষধের উপর ভর করে সংক্রমণ সামাল দিতে দিতে 2 বছর হলো জরায়ু অপারেশন করলেন। এখন আর ঠিকমতো শরীরে জোর পান না, কাজ করতে পারেন না। কবই ওই জঙ্গলের খোলে যাইতে হয়, আবার আসতে হয়, আবার নদীতে আর ওই নাশে জাল হয়, ওইরকম জাল টানতে হয়। গালে একটু মাঝে মাঝে ঘাটা হতো, বড়ি টড়ি খাতাম, ডাক্তার দেখাতাম, সরি যাইতো আবার। একই বাড়িতে তার মেয়েরও একই দশা। এ যেন গাবুরার ঘরে ঘরে নীরব অভিশাপ। ডাক্তারের কাছে ওষুধ খেয়ে আবার ঠিক হয়ে যায়, আবার হলো নদীতে আবার যেতে হয়, এসব গুলো করতে আবার হলো সেরে যায়, আবার হয়। নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা। কমিউনিটি ক্লিনিকের সেবা দেওয়ার ক্ষমতা এতটাই নগণ্য যে সেখানে অ্যান্টিবায়োটিক ওষুধের সরবরাহও নেই। প্রায় মহিলাদের যে লিউকোরিয়া সাদা স্রাব নিয়ে আসে, পরবর্তীতে আপনার ভ্যাজাইনাল ইনফেকশন আসে, তারপরে চুলকানি, অনেক রকম সমস্যা হতে হতে এক পর্যায়ে দেখা যায় অনেককে ইউটেরাস কেটে ফেলতে হয়। আমাদের এখানে যদি একটা 10 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের ব্যবস্থা করা হয়, মহিলাদের একটা নিয়মিত গাড়ি ডাক্তার এখানে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। সুন্দরবনের কোলঘেঁষা উপকূলের এই বকুল, নাজমা, শাহানারাদের বিপন্ন প্রজনন স্বাস্থ্যের ভয়াবহ চিত্র কি এই সামনে হতে যাওয়া তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উঠে আসবে? রাষ্ট্র কি তাদের কথা বলবে? হয়তো না। দিন যতই যাচ্ছে জরায়ুর অসুখের ভয়াবহতা এখানে আরও বেশি বাড়ছে। এখানে নেই যোগাযোগ ব্যবস্থা, নেই চিকিৎসা ব্যবস্থাও। তবে তারা চায় রাষ্ট্র তাদের পাশে থাকবে, তারা চায় স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। ফারহানা ন্যান্সি, গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা। মেহেরপুর সীমান্ত দিয়ে চতুর্থবারের মতো পুশিন চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে বিজিবির বাধায় বিএসএফ তাদের ফেরত নিয়েছে। ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে 3 জনকে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কাঁটাতারের গেট পার করে 3 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবি বাধা দিলে তারা শূন্যরেখায় অবস্থান করে। শুক্রবার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় 3 জনকে কাঁটাতারের ওপারে ফেরত নেয় বিএসএফ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।